Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ফিক্সড প্রিপোজিশন নিয়ে এসেছি। অর্থাৎ কিছু নির্দিষ্ট ভার্বের পরে আমরা কিছু নির্দিষ্ট প্রিপোজিশনের ব্যবহার করে যখন এটা সেন্টেন্সে ব্যবহার করি তখন একটা সার্টেন অর্থ প্রদান করে। আর এগুলোকেই ফিক্সড প্রিপোজিশন বলা হয়। দেখো, এগুলো তোমাদের জানা খুবই দরকার, কারণ সেন্টেন্সে আমরা যখন সঠিক ভার্বের পরে সঠিক প্রিপোজিশনটা ব্যবহার করব তখনই একটা সঠিক অর্থ আমরা পাবো, একটা সঠিক অর্থ সেন্টেন্সে বোঝাতে পারবো। আর ঠিক সেই কারণে আমাদের কিন্তু এগুলো জানা খুবই দরকার। আর ঠিক সেই কারণে আজকের ভিডিওটাতে আমি তোমাদের জন্য কিছু ফিক্সড প্রিপোজিশন নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা ফিক্সড প্রিপোজিশনকে খুব ভালো করে দেখো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি আর এগুলোর অর্থটা কেমন হচ্ছে। আর এগুলো দেখে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করতে শুরু করো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে একদম ভিডিওটাই শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো বিলং টু। বিলং টু, দেখো সেন্টেন্সে আমরা বিলং এর পরে টু এর ব্যবহার করে এটা বোঝাতে চাইবো যে এই জিনিসটা তার বা ওই জিনিসটা আমার, অর্থাৎ কোনো জিনিসের ওপরে কারো অধিকার থাকা বোঝাতেই আমরা সেন্টেন্সে বিলং টু এর ব্যবহার করব। দেখো, অনেক সময় আমরা বিলং টু এর ব্যবহার অন্তর্গত বা অন্তর্ভুক্ত থাকা বোঝাতেও ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো আরো ভালো করে বুঝতে পারবে। এই জমিটি সরকারের। দিস ল্যান্ড বিলংস টু দ্য গভর্নমেন্ট। দিস ল্যান্ড বিলংস টু দ্য গভর্নমেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো কোনো জিনিস কারোর বোঝাতে আমরা সেন্টেন্সে বিলং টু এর ব্যবহার কিভাবে করছি। আর একটা সেন্টেন্স দেখো, এই বইটা আমার। দিস বুক বিলংস টু মি। দিস বুক বিলংস টু মি। দেখো, এখানে আমরা সেন্টেন্সে বিলং টু মি না বলে বিলংস টু মি এই জন্যই বলছি কারণ এখানে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর ঠিক সেই কারণে আমরা বিলং টু না বলে বিলংস টু বলছি। পরের সেন্টেন্সটা দেখো, সে ওই পরিবারের অন্তর্গত। সে বিলংস টু দ্যাট ফ্যামিলি। সে বিলংস টু দ্যাট ফ্যামিলি। দেখো, আমরা এটাও বলতে পারি সে ওই পরিবারের, তখনও কিন্তু আমরা একই সেন্টেন্সের ব্যবহার করব, সে বিলংস টু দ্যাট ফ্যামিলি। যদি আমি বলি আমি এই পরিবারের অন্তর্গত বা আমি এই পরিবারের, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই বিলং টু দিস ফ্যামিলি। আই বিলং টু দিস ফ্যামিলি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা বিলং টু এর ব্যবহার কিভাবে করছি। দেখো, এই ব্যবহারটা কিন্তু তোমরা প্রায় শুনতে পাও, তো কনফিউজড হয়ে না, এটাকে এখন কনফিডেন্টলি ব্যবহার করো। পরেরটা হলো লাফ অ্যাট। লাফ অ্যাট, দেখো আমরা সবাই জানি লাফের অর্থ হলো হাসা, আর লাফ অ্যাট এর অর্থ হলো কারোর ওপর হাসা। যদি আমি বলি লাফ অ্যাট সামওয়ান বা লাফ অ্যাট সামথিং, তাহলে কি বোঝায়? কারোর ওপর বা কোনো জিনিসের ওপরে পরিহাস করা বা হাসা। তো লাফ অ্যাট এর অর্থ হলো কোনো জিনিসের ওপরে বা কারোর ওপর পরিহাস করা বা হাসা। সেন্টেন্স দেখো ভালো করে বুঝতে পারবে। কারো ভুল নিয়ে পরিহাস করাটা বা উপহাস করাটা অভদ্রতা। It's rude to laugh at someone's mistake. It's rude to laugh at someone's mistake. দেখো, এটা আমরা এভাবেও বলতে পারি কারো ভুলের ওপরে হাসাটা বা কারো ভুলের ওপরে পরিহাস করাটা বা উপহাস করাটা অভদ্রতা। তো সেন্টেন্সটা কিন্তু একই থাকবে, ইটস রুড টু লাফ অ্যাট সামওয়ানস মিস্টেক। আর একটা সেন্টেন্স দেখো, আমাদের প্রতিবন্ধীদের ওপর হাসা উচিত নয়। We should not laugh at people with disabilities. We should not laugh at people with disabilities. তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লাফ অ্যাট কে কিভাবে ব্যবহার করছি। দেখো, লাফ অ্যাট এর অর্থ হলো কারোর ওপর উপহাস করা বা কারোর উপরে হাসা। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে লাফ অ্যাট এর ব্যবহার করব। দেখো, আমরা যখন কোনো কৌতুক শুনে হাসি অর্থাৎ কোনো কৌতুকের ওপরে হাসি, তখনও কিন্তু আমরা সেন্টেন্সে লাফ অ্যাট এর ব্যবহারই করতে পারি, সেখানে কিন্তু কোনো পার্থক্য নেই। তো আমরা কোনো জিনিসের উপরে হাসা বা কারোর উপরে হাসা বা পরিহাস করার ক্ষেত্রে সেন্টেন্সে লাফ অ্যাট এর ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, অন্যের দুর্ভাগ্য নিয়ে উপহাস করাটা বা হাসাটা ভদ্রতা নয়। ইটস নট পোলাইট টু লাফ অ্যাট আদার্স মিসফরচুনেট। ইটস নট পোলাইট টু লাফ অ্যাট আদার্স মিসফরচুনেট। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা খুব সহজেই বুঝতে পারলে সেন্টেন্সে লাফ অ্যাটকে কি করে ব্যবহার করতে হয়। আর এখন তোমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারো লাফ অ্যাট দিয়ে, আর সেগুলোকে ব্যবহার করতে পারো। চলো দেখি পরেরটা। পরেরটা হলো রেজাল্ট ইন। রেজাল্ট ইন, যার অর্থ হলো কোনো কিছুর ফলে। যখন আমরা বোঝাতে চাই যে এটার ফলে এটা হয়েছে বা ওটার ফলে এটা হয়েছে, তো কোনো কিছুর ফলে বা ফলস্বরূপ বোঝাতে আমরা সেন্টেন্সের রেজাল্ট ইন এর ব্যবহার করতে পারি।
এক্সাম্পল দেখো, আইনি পরামর্শ উপেক্ষা করার ফলে আইনি সমস্যা হতে পারে। Ignoring legal advice can result in legal troubles. Ignoring legal advice can result in legal troubles. ব্যায়ামের অভাবের ফলে ওজন বাড়তে পারে, বা আমরা এটাও বলতে পারি ব্যায়াম না করার ফলে ওজন বাড়তে পারে। দেখো, সবসময় আমরা সঠিক বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না, তো এই বাক্যটার ইংরেজি সেন্টেন্স কিন্তু এটাই হবে, অর্থাৎ এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কিন্তু এটাই আসে। তো সেন্টেন্সটা কি হবে? ল্যাক অফ এক্সারসাইজ ক্যান রেজাল্ট ইন ওয়েট গেইন। ল্যাক অফ এক্সারসাইজ ক্যান রেজাল্ট ইন ওয়েট গেইন। পরেরটা হলো ডিল উইথ। ডিল উইথ, যার অর্থ হলো কোনো কিছু ফেস করা বা কোনো কিছু সামলে নেওয়া বা কোনো কিছুর সাথে মোকাবেলা করা। দেখো, এরকম অর্থে কিন্তু আমরা ডিল উইথ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা ওই সমস্যাটি পরে সামলে নেব। উই উইল ডিল উইথ দ্যাট ইস্যু লেটার। উই উইল ডিল উইথ দ্যাট ইস্যু লেটার। আর একটা সেন্টেন্স দেখো, আমার এই সমস্যাটির মোকাবেলা করা দরকার। I need to deal with this problem. I need to deal with this problem. আমি এই নাটকটার মোকাবেলা করতে চাই না। I don't want to deal with this drama. I don't want to deal with this drama. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডিল উইথকে কি করে ব্যবহার করছি আর কোন অর্থে আমরা ডিল উইথকে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এটার ব্যবহারে তোমাদের আর কোনো ভুল হবে না। প্রায় আমরা কিন্তু এটার ব্যবহার হতে, অর্থাৎ ডিল উইথ এর ব্যবহার সেন্টেন্সে দেখে থাকি, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তো আজকের পর থেকে তোমরা খুব সহজেই ডিল উইথকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। চলো দেখি পরেরটা। পরেরটা হলো বিলিভ ইন। বিলিভ ইন, যার অর্থ হলো কোনো কিছুর ওপর বা কারোর ওপর বিশ্বাস রাখা বা বিশ্বাস করা। সেন্টেন্স দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। আমি শিক্ষার গুরুত্বে বিশ্বাস করি। I believe in the importance of education. I believe in the importance of education. আমাদের সবসময় নিজের উপর বিশ্বাস রাখা উচিত। We should always believe in ourselves. We should always believe in ourselves. আরেকটা সেন্টেন্স দেখো, আমরা কৃতজ্ঞতার তাৎপর্যকে বিশ্বাস করি। We believe in the significance of gratitude. We believe in the significance of gratitude. তো কোনো কিছুর উপরে বিশ্বাস রাখা বা কারোর উপর বিশ্বাস রাখা বোঝাতে আমরা সেন্টেন্সে বিলিভ ইনকে কি করে ব্যবহার করছি তোমরা বুঝতে পারলে। আমার মনে হয় এই ব্যবহারটা নিয়েও তোমাদের আর কোনো রকম কনফিউশন হবে না। এবার চলো দেখি পরেরটা। পরেরটা হলো টক টু। টক টু, দেখো সেন্টেন্সে টক টু সামওয়ান বোঝাতে আমরা এটা বুঝি যে কারোর সাথে কথা বলা। তো কারোর সাথে কথা বলা বোঝাতে আমরা সেন্টেন্সে টক টু সামওয়ানের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। I want to talk to you about something important. I want to talk to you about something important. আমি এই প্রকল্পটি সম্পর্কে পরে আপনার সাথে কথা বলবো। I will talk to you later about the project. I will talk to you later about the project. সে তার স্বাস্থ্য সম্পর্কে ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছে। She is going to talk to the doctor about her health. She is going to talk to the doctor about her health. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম সেন্টেন্সে আমরা টক টুকে কি করে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে কিন্তু আমরা সবসময় টকের পরে টু এরই ব্যবহার করব, এটা বোঝাতে যে আমি কারোর সাথে কথা বলবো বা কারোর সাথে কথা বলতে চাই বা কারোর সাথে কথা বলেছিলাম। সেন্টেন্স অনুযায়ী আমরা টক টু এর ব্যবহার সেন্টেন্সে করব। পরেরটা দেখো, পরেরটা হলো ডিপেন্ড অন। দেখো, সেন্টেন্সে ডিপেন্ড অন সামওয়ান বা ডিপেন্ড অন সামথিং বোঝাতে আমরা এটা বোঝাই যে কারোর ওপর বা কোনো কিছুর ওপরে নির্ভর করা। এক্সাম্পল দেখো, তোমার সাফল্য তোমার দৃঢ় সংকল্পের ওপর নির্ভর করে। Your success depends on your determination. Your success depends on your determination. আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের কারোর ওপর নির্ভর করা উচিত নয়। We should not depend on anyone. We should not depend on anyone. আমি এই কাজটির জন্য তার উপরে নির্ভর করেছিলাম। I depended on her for this task. I depended on her for this task. দেখো, সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা সেন্টেন্সে ডিপেন্ড অন এর ব্যবহার না করে ডিপেন্ডেড অন এর ব্যবহার সেন্টেন্সে করলাম। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে এবার তোমরা খুব সহজেই সেন্টেন্সে ডিপেন্ড অনকে ব্যবহার করতে পারবে। সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। পরেরটা দেখো, পরেরটা হলো লিসেন টু। লিসেন টু, যার অর্থ হলো কাউকে বা কোনো কিছু শোনা। কাউকে শোনা বা কোনো কিছু শোনা সেন্টেন্সে বোঝাতে আমরা সেন্টেন্সে লিসেন টু এর ব্যবহার করতে পারি। দেখো, সবসময় কিন্তু আমরা লিসেনের পরে টু এর ব্যবহারই করব। ফর এক্সাম্পল,
আমার কথা মন দিয়ে শোনো, লিসেন টু মি কেয়ারফুলি, লিসেন টু মি কেয়ারফুলি। আমি গান শুনতে খুব পছন্দ করি। দেখো সেন্টেন্সে খুব পছন্দ করি বোঝাতে আমরা কিন্তু লাভেরও ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি আই লাভ টু লিসেন টু মিউজিক, আই লাভ টু লিসেন টু মিউজিক। পরের সেন্টেন্সটা দেখো, সে তার কথা একেবারেই শোনে না। হি ডাজন্ট লিসেন টু হার অ্যাট অল, হি ডাজন্ট লিসেন টু হার অ্যাট অল। তো সেন্টেন্সে লিসেন টুকে আমরা কি করে ব্যবহার করব তোমরা বুঝতে পারলে। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ফিক্সড প্রিপোজিশন গিয়ে খুব ভালো করে দেখো। আমরা সেন্টেন্সে একটা সার্টেন অর্থ দিতে একটা ভার্বের পরে কিন্তু একটা সার্টেন প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করেছি। অর্থাৎ আমরা যখন এই ফিক্সড প্রিপোজিশনগুলোকে সেন্টেন্সে এই অর্থে ব্যবহার করব তখন আমরা ঠিক এমনভাবেই ব্যবহার করব। আমার মনে হয় প্রত্যেকটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্র্যাকটিস করো, আরো ভালো করে তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.